উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের গৃহবিবাদ চরমে। দলীয় প্রধানের নির্দেশ অমান্যকারীদের শাস্তি হবেই সিদ্ধান্ত ৩০ এপ্রিল। ফের ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। ঢেলে সাজানো হচ্ছে ২ মহানগর কমিটি। অগ্রাধিকার পাবেন আন্দোলনে ভূমিকা রাখা নেতাকর্মীরা। টানা দাবদাহে বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রা আরও বাড়তে পারে বলছে আবহাওয়া অফিস। বৃষ্টির জন্য জেলায় জেলায় নামাজ ও প্রার্থনা। ইউরোপের বাজারে জনশক্তি রপ্তানির নতুন সম্ভাবনা। দক্ষ কর্মী পাঠাতে ব্যর্থ হলে দিতে হবে বড় মাশুল, সতর্ক অভিবাসন বিশেষজ্ঞদের। মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরল ১৭৩ বাংলাদেশি। বেশিরভাগই অবৈধ পথে বিদেশে যেতে গিয়ে গ্রেপ্তার, পরিবারের স্বস্তি। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিম টিবার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে এখনো মাঠে তৎপর আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের স্বজনরা। তাদের শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন কেন্দ্রীয় নেতারা। তবে কি ধরনের শাস্তি হবে সে সিদ্ধান্ত দিবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেসব কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রী এমপিরা স্বজনকে ফেরাতে পারেননি তাদেরকেও দিতে হবে খেসারত। ৩০ এপ্রিল দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দলীয় প্রতীকবিহীন উপজেলা নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে ৮ই মে। মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদের নির্বাচনে অংশ না নিতে নির্দেশ দিয়েছিলেন দলীয় প্রধান, কিন্তু বাস্তবতা ভিন্ন। দলীয় প্রধানের নির্দেশ অমান্য করে ভোটের মাঠে থেকে গেছেন এমপি মন্ত্রীদের বেশিরভাগ স্বজন। এতে প্রশ্ন দেখা দিয়েছে দলীয় শৃঙ্খলা নিয়ে। দলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা বলছেন ভোটের আগ মুহূর্ত পর্যন্ত সরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। তবে যেসব মন্ত্রী কিংবা এমপি বা কেন্দ্রীয় নেতার স্বজনেরা নির্দেশনা অপেক্ষা করে শেষ পর্যন্ত ভোটের থেকে যাবে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। দলের নিজস্ব অনেক পদ্ধতি আছে, তাকে ভবিষ্যতে পদ থেকে সরিয়ে দেওয়া, বা অনেক দেখা যাবে যে অনেক সিনিয়র এমপি আছে, হ্যাঁ, কিন্তু তারা মনে হয় তারা এবারে মন্ত্রী হবেন স্বাভাবিকভাবে, কিন্তু মন্ত্রিসভা যখন গঠিত হয় তাদের নাম খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তো সুতরাং কেন নাম খুঁজে পাওয়া যায় না? নিশ্চয়ই দলে তিনি এমন কিছু বিষয় আছে যে কারণে মাননীয় সভানেত্রী তার এই সহকর্মীকে পরোক্ষভাবে একটা শাস্তি দিলেন। মাত্র যে দল থেকে বহিষ্কার করা, সাসপেন্ড করা, শোকজ করা এইটি ব্যবস্থা তার তত না। একজন দায়িত্বশীল পদধারী সম্মানিত যিনি মন্ত্রী ছিলেন, দলের সর্বোচ্চ পদ তিনি বহন করছেন, 8বার এমপি নির্বাচিত হয়েছেন, তার সাথে যদি দলের সেক্রেটারি জেনারেলের তার রুমের মধ্যে বাকবিতনটা যা হয়েছে সেটি যখন পত্রিকায় নিউজে চলে আসছে, এটাই তো তার জীবনের বড় একটা পানিশমেন্ট। এটা দলীয় প্রধানের নির্দেশের পরও মনোনয়নপত্র না হওয়াকে দুঃখজনক বলছেন কেন্দ্রীয় নেতারা। বলেন পরিবারের কাছে অনেকেই অসহায়। তারা যেটা করছেন দলীয় হাইকমান্ডের নির্দেশ অমান্য করে নিজের আত্মীয় স্বজনদের প্রার্থী হিসেবে রাখছেন, যদি রেখে দেন শেষ পর্যন্ত, এটা অত্যন্ত দুঃখজনক এবং তার রাজনৈতিক জীবনের জন্য একটা বড় একটা বললাম যে একটা বড় ব্ল্যাক স্পট হিসেবে এটা তার সবসময় এটা বয়ে বেড়াইতে হবে। কিছু কিছু ক্ষেত্রে অনেকে পরিবারের কাছে অসহায় হয়ে যায়। যে সমস্ত মানুষ বড় বড় পদে আছেন তাদের যারা স্বজন আছে, পরিবারের সদস্য আছে, তাদের একটু অনুধাবন করা উচিত যে মানুষটি একটা বড় নেতা, বড় পদে আছেন, তার কারণে পরিবারের সবাই কিন্তু সম্মানিত হয়, সবাই কিন্তু নেম ফেম বাড়ে। তো যে গাছটি ফল দিচ্ছে সেই গাছটিকে কেটে ফেলাটা পরিবারের সদস্যদের উচিত নয়। ৩০ এপ্রিল দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সহ দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তির বিষয়ে নির্দেশনা দিবেন বলে জানান সাংগঠনিক সম্পাদকেরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এদিকে উপজেলা নির্বাচনের প্রথম দফায় মনোনয়নপত্র প্রত্যাহারে ইসির সময়সীমা শেষ হলেও ভোটের আগ পর্যন্ত বসে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। জানান দলীয় নির্দেশ অমান্য করে যারা শেষ পর্যন্ত ভোটে থাকবেন তাদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। তৌফিক মাহমুদ মুন্নার আরও একটি রিপোর্ট। আগামী ৮ই মে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপ। এরই মধ্যে শেষ হয়েছে মনোনয়ন প্রত্যাহার। প্রতীক নিয়ে এখন মাঠে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে আওয়ামী লীগ সভাপতির নির্দেশ ছিল মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদের নির্বাচনে অংশ না নেওয়ার। তবে মন্ত্রী এমপিদের বেশিরভাগ স্বজন মানেননি দলীয় প্রধানের নির্দেশ।
এমন বাস্তবতায় বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাফ জানান, দলীয় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে। সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। আওয়ামী লীগের চেইন অফ কমান্ড ভাঙেনি দাবি করে ওবায়দুল কাদের জানান, উপজেলা নির্বাচনের আগ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রয়েছে। ইলেকশন হওয়া পর্যন্ত এখনো সময় আছে প্রত্যাহারের বিষয়। এই যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট প্রত্যাহারের তারিখ ছাড়াও পরেও কেউ ইচ্ছা করলে প্রত্যাহার করতে পারে। আগামী 30 এপ্রিল গণভবনে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক। সেখানে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আসতে পারে শাস্তির সিদ্ধান্ত। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে 6 দিনের রাষ্ট্রীয় সফরে ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বাংলাদেশ সময় 1:30টায় ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ বিশিষ্টজনেরা। সরকার প্রধানকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়ে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়। এর আগে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। বিরোধী মত দমনে রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহারের কারণে রাজধানীতে তেমন জোরালো আন্দোলন গড়ে তুলতে পারেনি বিএনপি। এমন বাস্তবতায় 2 মহানগর কমিটিকে শক্তিশালী করে আবারও রাজপথে নামতে চায় দলটি। মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা বলছেন, বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে নতুন কমিটিতে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। 28 অক্টোবর পরবর্তী 7 জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত এক দফা দাবি আদায়ে সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো রাজপথে সরব থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর অব্যাহত তৎপরতায় রাজধানীর রাজপথে তেমন দাঁড়াতেই পারেনি আন্দোলনের নেতৃত্ব দেয়া দল বিএনপি। 7 জানুয়ারির নির্বাচনের পর জনগণের শক্তিকে কাজে লাগিয়ে আবারও রাজপথে সরব হতে চান দলটির নেতাকর্মীরা। দলের নেতারা বলছেন, আগের যে কোনো সময়ের চেয়ে এখন তারা আরও বেশি শক্তিশালী, উজ্জীবিত। নির্যাতন তো আমাদের উপর অনেক হয়েছে, তারপরে আমি মনে করি আমাদের নেতাকর্মীরা তাদের মনোবল ভাঙেনি, বরং আমাদের ইমানি শক্তি, দলের প্রতি আমাদের ভালোবাসা সেটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জনগণ আমাদের সাথে বলে, হ্যাঁ কীভাবে বললেন জনগণ আমাদের সাথে, কীভাবে বলি, যারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল তারা কিন্তু কেউ কেন্দ্রে যাননি। তো এই জনগণের যে ভালোবাসা, জনগণ আমাদের প্রতি যে জনগণের যে সমর্থন, এতে আমাদের মানসিক শক্তি আমি মনে করি আরও বৃদ্ধি পেয়েছে। মহানগরের নেতারা বলছেন, সামনের আন্দোলন সংগ্রামের ফসল ঘরে তুলতে অতীত আন্দোলনে ভূমিকা রাখা নেতাকর্মীদের মূল্যায়ন করতে নেওয়া হয়েছে উদ্যোগ। যারা যোগ্য, যারা সাহসী, যাদেরকে দিলে সংগঠন ভালো কাজ করবে তাদেরকে আমরা এখানে মূল্যায়ন করব। আর যারা টোটালি মাঠে ছিল না তাদেরকে টোটালি বাদ দিয়ে দেবো। এবং সে যেই হোক না কেন, এই জায়গায় কোনো রকম কোনো এক্সকিউজ করার কোনো সুযোগ নেই। অতীতের ভুল ত্রুটি শুধরে নতুন করে আন্দোলন গড়ে তোলার কাজ চলছে বলেও জানান মহানগরের নেতারা। অবাধ সুষ্ঠু নির্বাচনে যেটা দাবি আমাদের, সেই দাবির জন্য আমাদের আন্দোলনের যে কর্মসূচি, এই বিষয়গুলি নিয়ে আমাদের হাইকমান্ড অলরেডি কাজ করছে। এবং তার ভিতরে আমরা সাংগঠনিক যে কার্যক্রমগুলি রয়েছে, যেখানে আমাদের দুর্বলতা ছিল, সেই দুর্বলতাগুলো কাটিয়ে আমরা যাতে আরও সুসংগঠিত হয়ে আমরা মাঠে নামতে পারি এবং আমাদের দাবি আদায় করতে পারি, মানুষের জনগণের দাবি অধিকার আদায় করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। একটি কথা মনে রাখতে হবে, আমরা হচ্ছে নিরস্ত্র, আমাদের কাছে কোনো অস্ত্র নেই। আর প্রশাসন বা আওয়ামী লীগের লোকজন তারা অস্ত্র নিয়ে আমাদেরকে উপর হামলা করেছে, আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে, মারছে, হত্যা করেছে, গুম করেছে। এত নির্যাতনের পরে তো আমাদের দল ইনশাল্লাহ এখন আমরা রাজপথে সমাবেশ, মিছিল, মিটিং করতে সক্ষম। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে 26 এপ্রিল নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে সমাবেশ হওয়ার কথা থাকলেও তীব্র তাপদাহের কারণে কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। সাইফুল রিপন,
দেশ টিভি, ঢাকা। চৈত্রের প্রখরতা শেষে বৈশাখ এলেও নেই জনজীবনের স্বস্তি। বেড়েই চলেছে তাপপ্রবাহ, নেই বৃষ্টির কোনো পূর্বাভাস। এতে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ, কমে গেছে তাদের আয়। মাজহারুল ইসলামের রিপোর্ট। উত্তপ্ত পরিবেশকে শীতল করতে এভাবেই পানি ছেটাচ্ছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন। তবুও যেন কমছে না গ্রীষ্মের প্রখরতা। ঢাকার আকাশ যেন দিচ্ছে সাহারা মরুভূমির উত্তাপ। এই অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রয়োজনের তাগিদে যারা বাহিরে বের হয়েছেন। খুব গরম, গরমে তো গাড়ি চালানো যায় না, আরো ভাড়া আরো কম, গরম বেশি আর দেয় না ভাই। গরম যে পরিমাণ পড়ছে, ভাড়া ভিত্তি কম, একেবারে কম। গরমের দ্বারা কেউ বাড়াচ্ছেও না ঠিক মতন, আর উঠতে যাচ্ছে না। কথা হাঁটলে পারে বাসাতে লাগবে, রিক্সায় উঠতে যাচ্ছে না। এই তো আমাদের অবস্থা খুবই খারাপ, আর ভিতরে ভাড়া নেই, যাও ভাড়া পায় টুকটাকগুলো কম কয়। এত গরম, এই গরমটা অসহ্য গরম, বাট যাইতে হইতেছে আমাদের, কারণ পরীক্ষার সামনে পড়তে হবে আমাদের। আর আপনার যে গাছগুলো আছে, গাছগুলো তো মানুষ বিনা বিচার কাটা ফলাইতেছে। গাছগুলো যদি সরকার যদি নিজের উদ্যোগে লাগাইতো, গরমগুলো কিছু লাঘব হইতো। তীব্র গরমে আরো বেশি অস্থিরতা যোগ হয়েছে তীব্র যানজটে। তবে কর্তব্যরত ট্রাফিক পুলিশ গরমেও নির্ভীকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রচুর গরম, মানুষের কষ্ট হচ্ছে। এই গরমে আমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও আমাদের তো রাস্তা ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমাদেরকে জনসাধারণের চলাচলে যদি তারা থেমে থাকে রাস্তায়, তো আরও কষ্ট তাদের বেড়ে যাবে। তীব্র গরমে আমাদের খুবই প্রচণ্ড কষ্ট হচ্ছে। উইথ জনগণের স্বার্থে আমাদের কাজ করতে হয়। উইথ গাড়ি ঘোড়া, কিছু কিছু সংখ্যক গাড়ি ঘোড়া আমাদের সাথে খুবই খারাপ আচরণ করে। আবহাওয়া অফিস বলছে আপাতত নেই বৃষ্টির কোনো সম্ভাবনা। এপ্রিল জুড়েই চলমান থাকবে এমন তাপদাহ। রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা এবং বাগেরহাট এই অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ যেটা আছে সেটা অব্যাহত থাকবে। এটার পরিবর্তন হতে গেলে আপনাকে ব্যাপক এলাকা জুড়ে এবং প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন, মাঝারি থেকে আরও বেশি হয়তো বা মাঝারি থেকে আরও বেশি। তো এই মুহূর্তে এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। নগরায়নের নামে যেভাবে গাছ নিধন করা হচ্ছে তার প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজধানীবাসী। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এদিকে তীব্র দাবদাহে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। পানির অভাবে মাঠ ঘাট ফেটে চৌচির, নষ্ট হচ্ছে মাঠের ফসল। এমন পরিস্থিতিতে রাজবাড়ী, ফেনী, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, পিরোজপুরে বৃষ্টির আশায় খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন, দেখা দিয়েছে পানির তীব্র সংকট। এজন্য বৃষ্টির আশায় রাজবাড়ী জেলার গোয়ালন্দে ইস্তিসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী। বিশেষে নামাজে অংশ নেন শতাধিক মুসল্লি। আল্লাহ তাআলা দরবারে অসংখ্য গণিত প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জামিয়া নিজামিয়া আরবিয়া কওমি মাদ্রাসায় সলাতুল ইস্তিসকা নামাজ পড়ার তৌফিক দিলেন। বিশেষ করে আমরা এই সলাতুল ইস্তিসকা নামাজ পড়ার পরে আল্লাহর কাছে তওবা করলাম, ইস্তিগফার করলাম। দেশবাসীর কাছে অনুরোধ করব, আমরা তো এখন এসির জামানে আসছি, এসির ভিতরে যারা আছি তারা তো এটা অনুভব করি না। কৃষক ভাইরা অনুভব করে, যারা শ্রমিক ভাই আছে তারা অনুভব করে। আমরা তাদেরকে নিয়ে আমরা সকল ধর্মপ্রাণ সাধারণ মুসলমান যে যেখানে আছে সবাইকে নিয়ে আমরা নিজ নিজ এলাকায় ইমাম সাহেবদেরকে, ওলামায়ে কেরামকে অনুরোধ করব আমরা ঈদগাহ নামাজ পড়ার জন্য। ফেনীতে বুধবার বেলা 11টায় শহরের আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা মাঠে ইস্তিসকার নামাজ আদায় করা হয়। কুষ্টিয়া সরকারি কলেজ মাঠেও এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মিলপাড়া শাহী মসজিদের ইমাম মাওলানা শরাফত হুসাইন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইস্তিসকার নামাজ আদায় করলাম, যেটা অনাবৃষ্টির জন্য পড়া হয়। তো এটা অনাবৃষ্টি ইস্তিসকার নামাজ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। সারা দেশের মতো অনাবৃষ্টি ও তাপদাহে পড়ছে চাঁপাইনবাবগঞ্জ। বৃষ্টির পানি চেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য চেয়ে ইস্তিসকার নামাজ আদায় করা হয়। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইস্তিসকার নামাজ পড়েন মুসল্লিরা। আরশে আজিমের মালিক আমাদের কার উপরে নারাজ হয়েছে, তাই বৃষ্টি বন্ধ রেখেছেন। তাকে রাজি করার জন্যে, তার দরবারে দুহাত তুলে আর্তনাদ জানাবার জন্যে, দু ফোঁটা চোখের পানি দিয়ে বৃষ্টির দাবি আদায় করার জন্য আমরা আজকে ঈদগাহে একত্রিত হয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করুক এবং নারায়ণগঞ্জ সহ সারা দেশে রহমতের বৃষ্টি বর্ষিত হোক। ঝিনাইদহে কমছে না তাপমাত্রার পারদ, বৃষ্টির আশায় প্রহর গুনছেন মানুষ। এ অবস্থায় ইস্তিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। এছাড়া পিরোজপুরের মঠবাড়িয়া ও ইন্দুরকানী উপজেলায় খোলা আকাশের নিচে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।
ট্যালেন্ট হান্ট প্রকল্পের আওতায় বাংলাদেশ থেকে জনশক্তি যাবে ইউরোপের 4 দেশে। দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, গতানুগতিক টিটিসির মাধ্যমে দক্ষ শ্রমিক গড়া সম্ভব নয়। আর প্রশিক্ষিত কর্মী এবং পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা না আনতে পারলে অঙ্কুরেই নষ্ট হতে পারে ইউরোপের বাজার। যদিও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দাবি, সরকারি ব্যবস্থাপনাতেই দক্ষ জনশক্তি তৈরি সম্ভব। ইউরোপের শ্রমবাজার নিয়ে আজিজুর রহমান কিরণের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প এবং সম্ভাবনাময় শ্রমবাজার খুঁজছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের ট্যালেন্ট হান্ট প্রকল্পের আওতায় তথ্য প্রযুক্তি, কেয়ার গিভিং, ট্যুরিজম, হসপিটালিটি, কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত, জাহাজ শিল্প ও তৈরি পোশাক খাতের সম্ভাবনা তৈরি হয়েছে জার্মানি, ইতালি, গ্রিস ও রোমানিয়ায়। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পের আওতায় প্রশিক্ষিত ও দক্ষ কর্মী নেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেখানে বড় বাধা হতে পারে ভাষাগত জ্ঞান এবং দক্ষতা। সরকারি টিটিসি সেন্টারগুলোকে আধুনিক করা সহ বেসরকারি খাতের অধীনে উন্নত প্রশিক্ষণ কেন্দ্রের উপর জোর দেন তারা। শুধু স্কিল না, এখানে ভাষাগত শিক্ষা রয়েছে, তাদের মননের একটা ব্যাপার রয়েছে, সেখানেও ট্রেনিং করা এবং সেখানেও ট্রেনিং দেওয়া, এই কাজগুলো কিন্তু গুছিয়ে করতে হবে। কারণ এই বাজার আমরা কোনো ক্রমে আমরা হারাতে পারি না এবং এটা সম্ভাবনা যথেষ্ট। গভর্নমেন্ট লেভেলে যারা ট্রেনিং, উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো যে তাদের তো কোনো দায়িত্ব নাই। এই যে ট্রেনিং করে যারা বেরোলেন, তারা কি বলতে পারবেন যে তাদের কতগুলো লোক চাকরি দিয়েছেন, কতগুলো লোক চাকরি পেয়েছে? এই ধরনের কোনো ডেটা আছে? তাহলে তাদেরকে এই ধরনের কোনো রেসপন্সিবিলিটি বলে দেওয়া হয়েছে? যদিও সরকারি টিটিসি সেন্টারের সক্ষমতা যথেষ্ট বলে দাবি করছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 104টা টিটিসি অলরেডি চালু আছে, এইগুলাতে ট্রেনিং চলতেছে। 6টা মেরিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, সেগুলোতেও কাজ চলতেছে। নতুন প্রজন্মের যে মেশিনারি ট্রেনিংয়ের জন্য যেগুলোর প্রয়োজন আছে, সেগুলো আমরা ক্রয় করতেছি। বাইরা মহাসচিব কর্মী পাঠানোর প্রক্রিয়া উন্মুক্ত করার দাবি জানালেও এর সঙ্গে দ্বিমত জানান অভিবাসন বিশেষজ্ঞ সিআর আবরার। যে কোনো এমএ আসলে, যে কোনো নতুন মার্কেটে গেলে ওয়েসেলকে একটা আলাদা করে দিয়ে দেওয়া হয় যে এইখানে শুধু ওয়েসেল লোক পাঠাবে। আপনি আমাদের জন্য মাজার উন্মুক্ত রাখেন, আপনি সিস্টেম করে দেন, নিয়মকানুন করে দেন, প্রসেসের দিয়ে দেন, আমাদেরকে কোনো ইস্যু নেই। কিন্তু পার্টিকুলারলি কাউকে করে দিয়ে না, কারণ এটা মনোপলাইজ হয়ে যায়। বেশ কয়েকটা কান্ট্রি কিন্তু আমরা এইভাবে আটকে গেছি, যেখানে আমরা কর্মী পাঠাতে পারছি না। আর একটা হলো এই যে সিন্ডিকেট প্রথা, মানে এই যে সিলেক্টিভ কিছু এজেন্সিকে বিভিন্ন জায়গায় কাজ করতে দাও, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাইরার তো তাদের একটা এই সেক্টরকে প্রতিনিধিত্ব করেন জাতীয় পর্যায়ে, তাদের তো দায়িত্ব বর্তেছে, কিন্তু সে দায়িত্ব তো তারা তো পালন করছেন না। কোনো কোনো ক্ষেত্রে সবচেয়ে দুঃখের বিষয়, যারা বলেছিলেন যে তারা এই সিন্ডিকেট ভাঙবেন, তারাও পরবর্তীকালে আমরা যেটা শুনেছি যে তারা এর সাথে সম্পৃক্ত হয়েছেন। শুধু 4 দেশই নয়, সঠিক ব্যবস্থাপনায় মানসম্মত কর্মী পাঠানো গেলে হাঙ্গেরি সহ ইউরোপের বিভিন্ন দেশেও দক্ষ শ্রমিক পাঠানো সম্ভব। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় 3য় দিনের মতো সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন, বাস চালক গ্রেপ্তার। মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে রাখাইন রাজ্যের সিটওয়ে কারাগার থেকে 173 বাংলাদেশি দেশে ফিরছেন। এর মধ্যে 129 জন কক্সবাজার জেলার, 30 জন বান্দরবানের, 7 জন রাঙামাটির। এছাড়া খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার 1 জন করে। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদন। টেকনাফের হাসিনা আক্তারের কান্না থামছেই না। ফিরে আসা 173 জনের মধ্যে নেই তার সন্তান সোহেল। দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়া যাওয়ার পথে নিখোঁজ হয়েছিল। এরপর সন্তান ফিরে পেতে দালাল চক্র নিয়েছিল 3 লক্ষ টাকা। বুধবার তীব্র খরতাপে কক্সবাজারের নুনিয়াছড়া জেটি ঘাটে স্বজন ফিরে পেতে অপেক্ষা হাসিনার মতো শত শত মানুষের। দুপুর 1:15 মিয়ানমারে কারাভোগ শেষে জাহাজে চড়ে ফিরেন 173 বাংলাদেশি। এ সময় সেখানে দারুণ এক আবেগময় মুহূর্তের অবতারণা হয়। ফেরত আসাদের বেশিরভাগেরই দাবি, সাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ সীমানার মাঝেই মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হন তারা। মাছ ধরার পরে আমরা চলে আসতেছি, চলে আসার জন্য মায়ের মাসের হাত থেকে আমাদের জোর করে নিয়ে গেছে। 14 মাস আসছিলাম, 14 মাস পরে বাংলাদেশ আসতেছি।
সেই সাথে প্রিয় মানুষকে ফিরে পেয়ে স্বজনরাও খুশি। আল্লাহ দিলে আর বাংলাদেশে ফেরে গেছে আর খুব খুশি হইলাম। ঘুরে আনার পরে তার বাসে হে জায়গা আমার যেখানে যে বারবার ডিপার্টমেন্ট আমার ফুলা তারা লাভ পাইছে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাইমুম সরোয়ার কমল জানান, মিয়ানমারের কারাগারে থাকা আরও বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে কাজ করবে বাংলাদেশ। যাদের নাম বিভ্রাট আছে অথবা স্থান বিভ্রাট আছে তাদেরকে এখানকার আইডি কার্ড থাকলে আইডি কার্ড অথবা মা বাবা অথবা জমির ল্যান্ড খতিয়ান সহ ন্যাশনাল ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট সহ আমি সকলকে বলবো, বিশেষ করে কক্সবাজার জেলাবাসীকে, আপনারা আমার সাথে যোগাযোগ করুন। এর আগে মিয়ানমারের সিটওয়ে বন্দর থেকে মিয়ানমার নেভাল শিপচিন ডুইন নামক জাহাজ থেকে 173 জনকে বাংলাদেশি জাহাজে স্থানান্তর করা হয় মাঝ সমুদ্রে। ফিরে আসা মানেই শূন্যতার পূরণ, যা ভীষণ আনন্দের কাছের মানুষের মাঝে। ফের হবে ভালোবাসাবাসী। এসব মানুষের ফিরে আসার মধ্য দিয়ে হয়তো নতুন করে স্বপ্ন বুনবে পরিবারগুলো। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। 500 থেকে 1000 টাকা দিয়ে ছিন্নমূল ছেলে শিশুদের দিয়ে বিকৃত যৌনকর্মের মাধ্যমে হাজার হাজার ডলার হাতিয়ে নিত একটি চক্র। দেশের বিভিন্ন জায়গা থেকে এজেন্টের মাধ্যমে অর্থের প্রলোভন দেখিয়ে তাদের সংগ্রহ করত চক্রটি। এরপর বিদেশি গ্রাহকদের চাহিদা অনুযায়ী তাদের দিয়ে করানো হতো নানা যৌন অপকর্ম। ঋষাদ অর্ণবের রিপোর্ট। টার্গেট ছিন্নমূল শিশু। দেশের বিভিন্ন স্থান থেকে টাকার প্রলোভন দেখিয়ে জোগাড় করা হতো তাদের। পরে বিদেশি ক্লায়েন্টদের চাহিদা মতো বানানো হতো পর্নো ভিডিও। এমন অভিযোগে রাজধানীর খিলগাঁও থেকে আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির মূল হোতা টিপু কিবরিয়া সহ তার এক সহযোগীকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের কাছ থেকে জব্দ করা হয় 25,000-এর বেশি ছবি ও 1,000-এর বেশি ভিডিও কন্টেন্ট। পুলিশ জানায় 500 থেকে 1000 টাকার প্রলোভন দেখিয়ে ছিন্নমূল শিশুদের বাসা অথবা বন জঙ্গলে যৌনকর্ম করিয়ে নিত এই চক্রটি। বিনিময়ে অভিযুক্ত টিপু আয় করত হাজার হাজার ডলার। সে রাস্তায় ঘুরে তার এরকম এজেন্টও আছে যারা এরকম ছিন্নমূল শিশুদের কমলাপুর, গুলিস্তান, সরোয়ার্দী উদ্যান, যে সকল এলাকায় এরকম ছিন্নমূল শিশুদের অ্যাভেলেবিলিটি, সেই অঞ্চল ঘুরে ঘুরে সে তাদেরকে অর্থের লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে আসতো। পুলিশ জানায় এর আগে 2014 সালে একই অপরাধে গ্রেফতার করা হয়েছিল টিপু কিবরিয়াকে। তখন আন্তর্জাতিক বিভিন্ন বিকৃত পর্নোগ্রাফি সাইটে ভিডিও ও ছবি বিক্রি করত এই চক্রটি। তবে বর্তমানে ব্যক্তি পর্যায়ে বিদেশি গ্রাহকদের কাছে বিকৃত কন্টেন্ট বিক্রি করে চক্রটি। ইতালি, অস্ট্রেলিয়া, জার্মানি সহ অনেক দেশের ক্রেতা ছিল এই চক্রটির। তার কাছ থেকে যে ডিভাইস উদ্ধার করেছি সেখানে ইটালি, অস্ট্রেলিয়া, জার্মানি সহ আরও অনেক দেশের গ্রাহকদের তালিকা পেয়েছি। সে তাদের কাছে এরকম বিকৃত ছবি, ভিডিও কন্টেন্ট প্রেরণ করত এবং তার বিনিময়ে সে বিপুল পরিমাণ অর্থ তাদের কাছ থেকে পেয়েছে। বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেন করত তারা। পুলিশ বলছে এই চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে। ঋষাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর হবেই বললেন অমিত শাহ। বাংলাদেশ থেকে যাওয়া সব হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা। বাস চাপায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় তৃতীয় দিনের মতো আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলন নিয়ে কটূক্তি করায় চুয়েট শিক্ষকের অপসারণের নতুন দাবি সহ 10 দফা আদায়ে ক্লাস পরীক্ষা বর্জন করে চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে রাখে তারা। এদিকে অভিযুক্ত শাহ আমানত পরিবহনের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে AKM নাজিমের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বাস চাপায় 2 সহপাঠীর মৃত্যুর ঘটনায় তৃতীয় দিনের আন্দোলনে সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে চুয়েটের মূল ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও যাত্রীরা। শুরুতে 9 দফা দাবি জানালেও আন্দোলন নিয়ে কটূক্তি করায় চুয়েট শিক্ষক সুমনদের অপসারণের দাবি যুক্ত করেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে ওই শিক্ষককে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষক সেখানে বলছে যে একটা যে ভাষা দিছে ওটা আসলে যায় না, আমাদের অপমান করার মতো না। বলছে যে সিভিলের ছাত্র মরছে, তোমরা কেন ক্লাস করবে না। এই শিক্ষক
আমাদের কাছে আমাদের দাবি দেওয়াগুলো যেগুলো সেগুলো পূরণ করতে হবে, ওনাকে আমাদের কাছে এসে ক্ষমা চাইতে হবে, ঠিক আছে। আর যদি এই দাবিগুলো না মানে ওনাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করবো, এবং এরপরে ওনার সাথে ক্যাম্পাসে কি হবে এটার দায় শিক্ষার্থীরা নেবেন। 10 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। আমাদের দাবি আন্দোলনের কোনো স্পটই স্যাররা ক্লিয়ার করতেছে না। প্রথম কথা হচ্ছে এটা, আমরা সর্বপ্রথম যে দাবিটা ছিল মেন যে সেটা হচ্ছে আমাদের এখানের মধ্যে যে লোকাল বাসগুলো আছে সামানত এবি ট্রাভেল, এগুলো বয়কট করা। তো এই সবগুলো দাবি হচ্ছে আমাদের যতক্ষণ পর্যন্ত পূরণ হওয়ার পদক্ষেপ না দেখবো, আমরা আশ্বাসে বিশ্বাস করি না, এখন আর পদক্ষেপ যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা আন্দোলনটা চালায় যাবো। আমাদের যে 10 দফা দাবি ছিল তার মধ্যে বেশিরভাগ দাবি আমাদেরকে কোনো লিখিতভাবে আমাদেরকে জানানো হয়নি, যার কারণে আমরা এখন প্রশাসনের সেই জিনিসটা আমরা মানতে পারছি না। এদিকে বুধবার দুপুরে ঘাতক শাহ আমানত বাসের চালক তাজুল ইসলামকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের সব হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব দেয়া হবে বলে আবারও ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে রাজ্যে যে কোনো মূল্যে সিএএ কার্যকর করা হবে বলেও জানান তিনি। এদিকে কংগ্রেসকে জড়িয়ে মুসলিম বিদ্বেষী বক্তব্যের জেরে দেশ জুড়ে বিতর্কের মধ্যে আবারও একই ধরনের মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। আরও জানাচ্ছেন অন্বয় কর্মকার। ভারতে চলছে 7 দফার ম্যারাথন ভোট উৎসব। এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রথম দফার ভোট। আগামী শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ সামনে রেখে নিজ দলের প্রার্থীদের পক্ষে রাজ্যে রাজ্যে জোর প্রচারণায় ব্যস্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এরই অংশ হিসেবে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সফরে যান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ। এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং রায়গঞ্জে একাধিক নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। এ সময় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বক্তব্য দেন অমিত শাহ। বলেন, পশ্চিমবঙ্গে যে কোনো মূল্যে সিএএ কার্যকর করা হবে। মমতা শরণার্থীদের আশ্রয় দিতে চান না অভিযোগ তুলে রাজ্যটির সব হিন্দু শরণার্থীকে নাগরিকত্ব দেয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। हमने बंगाल में 35 सीटों का लक्ष्य रखा है। अगर बंगाल को हिंसा से मुक्त करना है, बंगाल में घुसपैठ रोकनी है, शरणार्थियों को नागरिकता देनी है, तो केवल एक ही रास्ता है, नरेंद्र मोदी को प्रधानमंत्री बनाने का। এদিকে কংগ্রেসকে জড়িয়ে মোদির মুসলিম বিদ্বেষী বক্তব্যের রেশ না কাটতেই আবারও একই ধরনের বক্তব্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাজস্থানে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে মোদি বলেন, ভারতে দলিত ও নিচু শ্রেণীর অধিবাসীদের জন্য যেসব অধিকার সংরক্ষিত রয়েছে তা মুসলিমদের বিলিয়ে দিতে চায় কংগ্রেস। দলটি মুসলিম ভোট ব্যাংক নিয়ে সবসময় রাজনীতি করে বলেও অভিযোগ তোলেন মোদি। कांग्रेस और इंडी अलायंस वाले उसे मजहब के आधार पर मुसलमानों को देना चाहते थे। कांग्रेस पार्टी की सोच हमेशा से तुष्टीकरण की रही है, वोट बैंक की राजनीति की रही है। এর আগে সম্প্রতি রাজস্থানের অপর এক নির্বাচনী জনসভায় মোদি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশের জনগণের অর্থ এবং সম্পত্তি মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে দলটি। এমনকি মা বোনের মঙ্গলসূত্র দলটির হাত থেকে রক্ষা পাবে না বলেও মন্তব্য করেন তিনি। মোদির ওই বক্তব্যে ভারত জুড়ে শুরু হয় বিতর্কের ঝড়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধীরা। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। এবার তারই অংশ হিসেবে মোদির তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। বলেন, তার মা নিজের সম্পত্তি দেশের মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন, এমনকি দেশের জন্য তিনি তার মঙ্গলসূত্র বিসর্জন দিয়েছেন বলেও মন্তব্য করেন প্রিয়াঙ্কা। मेरी माँ का मंगलसूत्र इस देश को कुर्बान हुआ है और अगर मोदी जी मंगलसूत्र का महत्व समझते तो वो ऐसी अनैतिक बातें नहीं करते। আগামী শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এদিন 13টি রাজ্যের 89টি আসনে ভোট হওয়ার কথা রয়েছে। 7 দফার ম্যারাথন ভোট উৎসব শেষ হবে আগামী 1 জুন। আর ভারতের শাসনভার কার হাতে যাচ্ছে তার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। অন্বয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।
অবরুদ্ধ গাজার নাসের হাসপাতালের গণকবর থেকে আরও 310 মরদেহ উদ্ধার করেছে ফিলিস্তিনের উদ্ধারকারী সংস্থা। এদিকে মার্কিন সিনেটে ইসরায়েলের জন্য $2.5 কোটি বেশি সামরিক সহায়তা বিল পাশ হয়েছে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক বলেন, যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করে গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জ্যামাইকা। আরও জানাচ্ছেন মুশরিফা নুজহাত। গাজা উপত্যকার বেইত লাহিয়া, বেইত হানুন এবং জাবালিয়ার পূর্বাংশে ক্রমাগত শেল এবং আর্টিলারি হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিলেও পালানোর সময়টুকুও দিচ্ছে না আইডিএফ। হামলা থেমে নেই রাফাহ এলাকাতেও। মঙ্গলবার রাতে ইসরায়েলি বাহিনীর হামলায় এই এলাকার একই পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। এদিকে নাসের হাসপাতাল প্রাঙ্গণের গণকবর থেকে এখনও মিলছে মরদেহ। ইসরায়েলি বাহিনী এই হাসপাতাল ছেড়ে যাওয়ার পর শনিবার এই হাসপাতাল চত্বরে শনাক্ত করা হয় গণকবর। এরপরই মাটির নিচ থেকে শত শত মরদেহ তুলে আনছেন ফিলিস্তিনের উদ্ধারকর্মীরা, যার বেশিরভাগই নারী ও শিশুদের। পরিস্থিতির ভয়াবহতায় শঙ্কিত জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এই ঘটনার স্বাধীন এবং সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে মার্কিন সিনেটে ইসরায়েলের জন্য $2.5 কোটি বেশি সামরিক সহায়তার বিল পাশ হয়েছে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক বলেন, যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করে গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জ্যামাইকা। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।